আচ্ছা দেখ, আজকে যেটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা বললো ইলেকট্রিক ফিল্ড। প্রথমে হেডিং দেয় ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কাকে বলে? প্রথমত তড়িৎ ক্ষেত্র মানে এই ওয়ার্ডটা থেকে বুঝতে পারছিস তড়িৎ ক্ষেত্র মানে কি, যতটা পর্যন্ত স্থির তড়িৎ প্রভাব কোনো একটা আধানে সীমাবদ্ধ সেই পুরো অঞ্চলটাকে তড়িৎ ক্ষেত্র বলে। যেমন ধর পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি, পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি কি একদম সূর্য পর্যন্ত আছে? নেই তো। পৃথিবী আছে, পৃথিবীর উপরে কে আছে? বায়ুমণ্ডল আছে। বায়ুমণ্ডল কতটা পর্যন্ত আছে? যতটা পর্যন্ত বায়ুমণ্ডলের কণাগুলো পৃথিবী আকর্ষণ করে রাখতে পেরেছে তার ততটা পর্যন্ত, প্র্যাকটিক্যালি তো ততটা পর্যন্ত, থিওরিটিক্যালি ইনফাইনাইট, কিন্তু প্র্যাকটিক্যালি এটার পরে বায়ুমণ্ডল আর নেই। কেন? কারণ এইখানের কোনো বায়ুমণ্ডলকে পৃথিবী টেনে রাখতে পারছে না। তাহলে এই এতটা পর্যন্ত যতটা অঞ্চল জুড়ে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিটা কাজ করছে, সেই মধ্যাকর্ষণ, সেই পুরো অঞ্চলটাকে, সেই পুরো জায়গাটাকে মধ্যাকর্ষণ ক্ষেত্র বলতে পারি। বলতে পারি তো। মনে করি এটা একটা চুম্বক, এই চুম্বকটায় এটা একটা এন মেরু আছে, এটা একটা এস মেরু আছে, এখানে একটা লোহার টুকরোকে নিয়ে আসি, তো লোহার টুকরোটা আকর্ষিত হতে পারে চুম্বক দ্বারা। যদি লোহার টুকরোটা এখানে থাকে তাও মেবি আকর্ষিত হতে পারে, যদি লোহার টুকরোটা এখানে থাকে তাহলে মেবি আকর্ষিত নাও হতে পারে। তাহলে ও কি হবে, ও একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে, নির্দিষ্ট জায়গা জুড়ে চৌম্বক ক্ষেত্রটা কাজ করবে। তার বাইরে যদি কোনো জায়গা, বাইরের কোনো বিন্দু যদি হয়, তাহলে কিন্তু এই চুম্বকটার আকর্ষণ ক্ষমতা ওই বাইরের কোনো, মানে এই যে নির্দিষ্ট অঞ্চলটা, এই নির্দিষ্ট অঞ্চলটার বাইরের কোনো বিন্দুতে সেরকম ভাবে কাজ, যে অঞ্চলটা জুড়ে কাজ করবে সেই অঞ্চলটাকে, সেই অংশটাকে আমি কি বলতে পারি, এর ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র। তাহলে ঠিক সিমিলারলি, ঠিক একই রকম ভাবে যদি মনে করি এখানে একটা কিউ আধান থাকে, তাহলে এই কিউ আধানটার একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে এই কিউ আধানের জন্য এর আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতাটা সীমাবদ্ধ থাকবে। যে এইখানের এইটার কাছাকাছি যদি একটা এনাদার কোনো একটা আরেকটা আধানকে যদি আমি নিয়ে আসি, তাহলে এই আধানটা দ্বারা এই আধানটা হয় আকর্ষিত নয় বিকর্ষিত হতে পারে। কিন্তু যদি আধানটাকে আমি এখানে রাখি তাহলে হয়তো নাও হতে পারে। যে জায়গাটা, যে অঞ্চলটা জুড়ে এর প্রভাবটা সীমাবদ্ধ, সেই অঞ্চলটাকে বা সেই ক্ষেত্রটাকে আমি কি বলবো, সেই অঞ্চলটা বা সেই ক্ষেত্রটাকে কি বলবো, তড়িৎ ক্ষেত্র। তাহলে লিখো, লিখ, যে স্থান জুড়ে কোনো আধান বা আধান সমষ্টির জন্য, যে স্থান জুড়ে কোনো আধান বা আধান সমষ্টির জন্য, যে স্থান জুড়ে কোনো আধান বা আধান সমষ্টির জন্য স্থির তড়িৎ প্রভাব দেখা যায়, স্থির তড়িৎ প্রভাব দেখা যায়, আধান বা আধান সমষ্টির জন্য স্থির তড়িৎ প্রভাব দেখা যায়, তাকে বা সেই অঞ্চলকে তড়িৎ ক্ষেত্র বলা হয়। যে স্থান জুড়ে, পড়ালেখা শুনেলে, যে স্থান জুড়ে কোনো একটা আধান বা আধান সমষ্টির জন্য ও স্থির তড়িৎ প্রভাবটা লক্ষ্য করা যায়, সেই স্থানটা, সেই পুরো জায়গাটাকে বলা যেতে পারে যে এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র যুক্ত অঞ্চল, এখানে তড়িৎ ক্ষেত্র আছে। বোঝা গেছে তো? নেক্সট হচ্ছে, দেখ যেটা বলতে চাইছি আমি, যে মনে করে এটা একটা চুম্বক, চুম্বক তো, আর চুম্বকটা বাদ দে, চুম্বকটা দিয়ে কেন তড়িৎ দিয়ে চুম্বক, মনে করে এটা একটা আধান। তাহলে এই কিউ আধানটা, এখানে একটা কিউ আধান, এটা একটা কিউ আধান, এই কিউ আধানটা ধরুন এইখানে একটা আধান যে বল অনুভব করবে, এখানে নিশ্চয়ই অতটা বল অনুভব করবে না, একটু কম হবে, এখানে আরো কম হবে, ঠিক আছে? তো এইখানে মনে কর এখানে আরেকটা আধান আছে, এখানে আরেকটা আধান আছে কিউ ড্যাশ, এখানে আরেকটা আধান আছে, এই আধানটা হচ্ছে মনে কর আমি কিউ ডবল ড্যাশ। এরপরে মনে কর এইটা একটা বিন্দু, এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই তিনটে পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটাতে স্থির তড়িৎ বল সর্বোচ্চ আমি দেখে বলতে পারবো। আধানের মানগুলো জানতে হবে, দূরত্বগুলোর সম্বন্ধে নির্দিষ্ট করে ধারণা থাকতে হবে, তারপরে হয়তো আমি বের করতে পারবো ভেক্টরের সূত্র দিয়ে। কিন্তু যদি মনে করে এমন একটা ভৌত রাশি আমি জানতে পারতাম, যে ভৌত রাশিটা এই বিন্দুটাতে কতটা পরিমাণ স্থির তড়িৎ বল কাজ করবে সেটাকে প্রকাশ করে দিত,
তাহলে অনেক সুবিধা হতো আমাদের। মনে করো আমি ধরলাম এটা একটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। এমন আমি একটা ভৌত রাশি জানতাম যে ভৌত রাশিটা এই বিন্দুর স্থির তড়িৎ প্রভাব কতটা, এই বিন্দুতে স্থির তড়িৎ প্রভাবটা কত বেশি বা কত কম সেটাকে প্রকাশ করে দিত। তাহলে আমার অত ভেক্টরের যোগ টোগ বা কোন আধান থেকে কতটা দূরত্ব এত সবকিছু না জানলেও চলতো, শুধু ওই ভৌত রাশিটা জানলেই চলতো যে কত বেশি পরিমাণ, এখানে বেশি পরিমাণ বল কাজ করবে না এখানে, না এখানে, হয়ে যেত না। তো এই যে ভৌত রাশিটা কোন একটা বিন্দুতে স্থির তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের পরিমাপকে প্রকাশ করবে উইথ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন, পরিমাপ অ্যাজ ওয়েল এজ অভিমুখ দুটোকেই প্রকাশ করবে যে ভৌত রাশি, সেই ভৌত রাশিটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, এর পরের হেডিং কর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটা বলছি ইলেকট্রিক তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, বাংলাতে লিখো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, বাংলাতে লিখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ইংরেজিতে তো লিখলাম, যেটা লিখলাম এটা লিখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ভালো করে শুন, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রচুর কাজে লাগবে। এখান থেকে ম্যাথমেটিক্যাল কোশ্চেন্স, থিওরিটিক্যাল অনেক রকম ভাবে কোশ্চেন্স থাকবে, এখান থেকে ঠিক করে বুঝবি, বুঝতে না পারলে বলবি। দেখ এখানে একটা কিউ আধান আছে, আমি ধরে নিচ্ছি এটা একটা কিউ আধান। এই কিউ আধান থেকে আর দূরত্বে, ধরে নিচ্ছি আর একটা দূরত্ব, আর দূরত্বের পি বিন্দুতে আমি স্থির তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে চাইছি, মানে এই ইটা বের করতে চাইছি। ঠিক আছে, we want to find out the electric field intensity at the point P, যেটা একটা কিউ আধান থেকে আর ডিসটেন্স দূরে। তো সেই বিন্দুতে, যে বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের তীব্রতা মাপতে চাইছি, সেই বিন্দুতে আমি ধরে নেব কি এই বিন্দুতে একটা একক ধনাত্মক আধান আছে, একটা ইউনিট পজিটিভ চার্জ আছে, এটা আমি কল্পনা করে নেব। কেন কল্পনা করে নেবো এটা আমি পরে বলছি, এখনই বলছি। তুই ধরে নে ওখানে একটা একক ধনাত্মক আধান আছে, ঠিক আছে? Then you can find out the electrostatic force acting on the unit positive charge or not. এই ইউনিট পজিটিভ চার্জটার উপরে কতটা স্থির তড়িৎ বল কাজ করছে সেটা তুই বের করতে পারবি না পারবি না? You can be find out the electrostatic force acting on the unit positive charge or not. পারবি তো? বল তাহলে। What is the electrostatic force acting on unit positive charge? কত হবে? According to Coulomb's law, F is equal to 1 by 4 pi epsilon Q into plus 1, দুটোই তো ম্যাগনিটিউড, তাই তো মড দিয়ে আমি লিখছি না, মড দিয়ে তো লেখা উচিত, ডিভাইডেড বাই r স্কয়ার। ভেক্টর ফর্মে লিখলে r hat অথবা r ভেক্টর ডিভাইডেড বাই mod of r, এটা জানি আমরা। তাহলে দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স অ্যাক্টিং অন দ্য ইউনিট পজিটিভ চার্জ। এটা হচ্ছে ওই একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল স্থির তড়িৎ। এটাকে আরেকটুকু মডিফাইড করে আমি এরকম করে দিতে পারি, q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন। ঠিক আছে, এই যে বলটা, এই স্থির তড়িৎ বলটা q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r স্কয়ার, এই বলটা কি বলা হয় ওই বিন্দুর ক্ষেত্র প্রাবল্য। দিস ইজ রিপ্রেজেন্ট বাই e। এটা কি বলা হচ্ছে? এটা কি বলা হচ্ছে e। তাহলে ইটা কি? E is the electrostatic force, electrostatic force কার উপরে? acting on unit positive charge, electrostatic force acting on unit positive, একটা একক ধনাত্মক আধানের উপর স্থির তড়িৎ। তাহলে লিখো, কোন বিন্দুতে স্থির তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে বোঝায়, কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে বোঝায় ওই বিন্দুতে একটি একক ধনাত্মক আধানের উপর, ওই বিন্দুতে একটি একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল স্থির তড়িৎ বলকে, ওই বিন্দুতে একটি একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল স্থির তড়িৎ বলকে
স্থির তড়িৎ বলকে। হয়েছে তো? ঠিক আছে, আলাদা প্যারালি। যেমন একটি ক্যাপিটাল কিউ আধান থেকে একটি ক্যাপিটাল কিউ আধান থেকে হয়েছে ক্যাপিটাল আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে। এই ছবিটা এরকম ভাবে আঁকবে অ্যাজ ইট ইজ। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে এটা। এটা লিখিস না, তাকে বললাম। হয়েছে? তাহলে এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। এরপরে হচ্ছে হোয়াই ইউ কনসিডার ইউনিট। আমরা এখানে ইউনিট পজিটিভ চার্জ কেন ধরলাম? আমরা এখানে হোয়াই ইউ কনসিডার ইউনিট পজিটিভ চার্জ, ইউনিট পজিটিভ চার্জ কেন ধরলো? আমার এই মানটার জন্য তো ইউনিট নেগেটিভ চার্জ ধরলেও হতো, কারণ আধান দ্বয়ের মানের গুণফলের সাথে সমানুপাতিক। তাহলে এগুলো তো মড, তাহলে +1ও যা -1ও তা। এই সমীকরণটার মধ্যে তো কোনো পার্থক্য আসতো নেই। তাহলে আমি একক ধনাত্মক কেন ধরলাম? এটা হচ্ছে প্রথম কোশ্চেন। ঠিক আছে, তো একক ধনাত্মক ধরার কারণটা হচ্ছে কি, যে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ অ্যাকচুয়ালি হয় অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ চার্জ এন্ড টুয়ার্ডস দ্য নেগেটিভ চার্জ। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ সবসময় হয় ধনাত্মক আধানের থেকে বাইরের দিকে এবং ঋণাত্মক আধানের। যদি এখানে ধনাত্মক আধান হয়, ধনাত্মক আধানের থেকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ ধনাত্মক আধানের বাইরের দিকে, আর যদি ঋণাত্মক আধান থাকে তাহলে ঋণাত্মক আধানের। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হচ্ছে এটা। এটা কনসিডার করা হয়ে গেছে, এই ম্যাথমেটিক্যাল ফর্ম পরে এসেছে প্রত্যেকটা জায়গায়। ফিজিক্সের আমি বলেছিলাম যে ফিজিক্সের ম্যাথমেটিক্যাল ফর্ম কিন্তু প্রথমে আসেনি। প্রথমে একটা নেচারের ফিনোমেনা, কোনো একটা প্রাকৃতিক ঘটনা, সেই ঘটনার অবজারভেশন, ঘটনাকে দেখেছে, ঘটনাকে দেখার পর সেই ঘটনাকে বোঝানোর জন্য একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে, একটা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার থেকে সিদ্ধান্ত অনুযায়ী থিওরি ফর্ম হয়েছে এবং ম্যাথমেটিক্যাল ফর্ম তৈরি হয়েছে। ম্যাথমেটিক্যাল ফর্ম সর্বশেষে, গাণিতিক সমীকরণ সর্বশেষে। অ্যাকচুয়াল তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ ধরা হয়েছে ধনাত্মক আধানের থেকে বাইরের দিকে এবং ঋণাত্মক আধানের দিকে। সুবিধাটা কি দেয়? তাহলে একক ধনাত্মক আধান ধরলে সুবিধাটা কি? এটা ধনাত্মক আধান দ্বারা বিকর্ষিত হবে। তার মানে এফ এর অভিমুখ যেদিকে, ইয়ের অভিমুখ, এফ এর অভিমুখ যেদিকে, ইয়ের অভিমুখ সেদিকে, কারণ ধনাত্মক আধানের বাইরের দিকে ইয়ের অভিমুখ। আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জনিত বলটা এখানে ধনাত্মক আধানের উপর কোন দিকে? বাইরের দিকে। তাহলে ই যেদিকে, এফ সেদিকে। যদি এখানে ঋণাত্মক ধরতে যেতাম তাহলে বলের অভিমুখটা কোন দিকে হয়ে যেত? তাহলে আমাকে আবার একটা নেগেটিভ সাইড চিহ্ন দিতে হতো। তাহলে সেই যখন ধরবই, আবার নেগেটিভ কেন করতে যাব? সেই যখন কনসিডারেশনই করছি আমি, তাহলে আমি ইউনিট পজিটিভ চার্জ দিয়ে ধরবো। আমি ইউনিট নেগেটিভ চার্জ ধরে পরে আরেকটা মাইনাস সাইনকে নিয়ে আসবো কি বিপরীত দিক বোঝানোর জন্য। তার জন্য ইউনিট পজিটিভ ধরা হয়েছে। তাহলে ইউনিট পজিটিভ ধরার কারণটা কি? যেহেতু স্থির তড়িৎ যেহেতু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ ধনাত্মক চার্জের বহির অভিমুখে এবং ঋণাত্মক চার্জের অন্তর অভিমুখে, স্থির তড়িৎ বলের অভিমুখ আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ যেহেতু একই দিকে কাজ করার জন্য এখানে আধানটাকে ধনাত্মক প্রকৃতির, একক আধানকে ধনাত্মক প্রকৃতির ধরা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে কারণ। আমি লিখে দিচ্ছি একটা পদ দ্বারা। এরপর হচ্ছে যে এই যে ম্যাথমেটিক্যাল ফর্মটা পেলাম না, এই ম্যাথমেটিক্যাল ফর্মটা দিয়ে আমার খুব একটা কাজের কাজ কিছু হবে না, প্র্যাকটিক্যালি খুব একটা কাজের কাজ কিছু হবে না। মানে আমি যদি মনে কর একটা এক্সপেরিমেন্টালি একটা পরীক্ষাগারে তোর কোনো একটা জায়গা, একটা টেবিল, সেই জায়গাটায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোনটা, কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টের কোনো ওয়ার্কার কাজ করছে, কোনো একটা অঞ্চলে স্থির তড়িৎ ধর্ম কতটা সে মাপতে চাইছে। তাহলে এখানে মাপার জন্য ওর মেন হেল্পিং হ্যান্ড কোনটা? এখানে মাপার জন্য ওর মেন হেল্প করবে কে? এখানে মাপার জন্য ওর প্রয়োজন কোনটা? যদি আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মাপতে হয় কোনো একটা বিন্দুতে, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মাপার জন্য মেন সাহায্যকারী উপাদান কোনটা হেল্পিং হ্যান্ড? এই পুরো জায়গাটার মধ্যে কোনটা হেল্পিং হ্যান্ড? কার সাহায্যে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মাপতে পারবো বলো?
কোনটা স্থির তড়িৎ বল কার উপরে? তাহলে আমার এখানে মেন হেল্পিং হ্যান্ড কোনটা? মেন হেল্পিং হ্যান্ড হচ্ছে এই একক ধনাত্মক আধান। এটাই তো আমাকে, এটা তো আগে প্রয়োজন, তারপরে তো এটার উপর বল দেখবো কত। তাহলে এটা ছাড়া কোনো উপায় নাই তো, এটা তো আগে প্রয়োজন। কোথায় পাবো একক ধনাত্মক আধান? আমি কোথায় পাবো একক ধনাত্মক আধান? প্র্যাকটিক্যালি তৈরি করা ইম্পসিবল। তাহলে কেন বলবি যে একক ধনাত্মক আধান তৈরি করা ইম্পসিবল কেন? সাপোজ মনে কর 1 কুলম্ব চার্জ আমার চাই, তাহলে 1 কুলম্ব চার্জ যদি আমার দরকার হয়, তাহলে অ্যাকর্ডিং টু কোয়ান্টাইজেশন রুল Q ইকুয়াল টু N হয় তো। তাহলে একক ধনাত্মক আধান মানে হচ্ছে 1 কুলম্ব ডিভাইডেড বাই 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। এটা আমরা করেছি 6.25 ইনটু 10 টু দি পাওয়ার 18 হয়। তো এইরকম ধরনের এখনো পর্যন্ত কোনো যন্ত্র ইনস্ট্রুমেন্ট তৈরি হয় নাই যে কোনো একটা পদার্থ থেকে বা কোনো একটা বস্তু থেকে গুনে গুনে এই 6.25 ইনটু 10 টু দি পাওয়ার 8 নাম্বারস অফ ইলেকট্রনকে তুলে বের করে দেবে। আমি পেনটাকে কোনো একটা দিয়ে ঘষার জন্য বা অন্য কোনো একটা কিছু দিয়ে বা তড়িৎ আবেশের জন্য যে কোনো ভাবে কোনো একটা বস্তু আহিত হতে পারে, কিন্তু কত কুলমে আহিত হবে আমি চাইছি এতগুলি ইলেকট্রনকেই ওই বস্তুটা থেকে তুলে নেবো, এটা পার্টিকুলার সম্ভব নয়। তুই চুলের কথা, তুই মানে ইয়ের কথা বাদ দে, ইলেকট্রনের কথা বাদ দে, তোকে এই চুলগুলো যদি বলে তোকে যে কোনো একটা কারোর মাথার থেকে যে 500টা চুল তুলে দিত বা কাঁচি দিয়ে যে কাটেই 500টা বুনিয়ে দে, সারাদিন লাগবে। আর ইলেকট্রনকে তো দেখতেই পাওয়া যায় না, পরমাণুকে দেখতে পাওয়া যায় না, পরমাণুর মধ্যে ইলেকট্রন। গুনে এতগুলো ইলেকট্রনকে তুলে এটা ইম্পসিবল কাজ, এটা কখনো সম্ভব নয়। একক ধনাত্মক আধান কখনো সম্ভব নয় একক ধন। তাহলে আমি একক ধনাত্মক আধান যদি তৈরি করা সম্ভব না হয়, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করার জন্য প্র্যাকটিক্যাল ওয়ে এটা লয়। থিওরিটিক্যাল ঠিক আছে, আমি থিওরির জন্য আমি এটা দিয়ে বোঝাতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি আমি এটা দিয়ে বোঝাতে পারি না। মানে আমি প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্টালি ইফ ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দেন দিস মেথড ইজ নট অ্যাপ্লিকেবল ইন দ্যাট কেস। যদি আমি থিওরিটিক্যালি আমি বের করতে চাই, তাহলে কিন্তু এই প্রসেসটা আমি ওখানে প্রযোজ্য করতে, তাহলে আমি ওখানে কি করব? ওখানে আমি যেটা করব সেটা হচ্ছে একটা টেস্ট চার্জ ধরবো। টেস্ট চার্জের বাংলা হচ্ছে আধান, পরীক্ষাধীন আধান। টেস্ট চার্জের মান কত? একটু স্মল কিউ ধরে নিলাম, ঠিক আছে। ওই একই সিস্টেম আছে, একটা কিউ আধান আছে, এখানে একটা কিউ আধান আছে, কিউ আধান থেকে আর দূরত্ব আছে, আর দূরত্বে একটা পি বিন্দু আছে, কিন্তু এখন ওই পি বিন্দুটাতে একক ধনাত্মক আধানের জায়গায় একটা স্মল কিউ চার্জকে আমি রেখে দিয়েছি, ঠিক আছে, স্মল কিউ চার্জকে আমি রেখে দিয়েছি। তাহলে হোয়াট ইজ দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাক্টিং অন দি স্মল কিউ চার্জ? কত হবে? F is equal to 1/4 pi epsilon q into q divided by r square. 1/4 pi epsilon q into q divided by, এটা হচ্ছে, এটা হবে তো? কোনো ডাউট নেই তো? এবারে বল এই জিনিসটাই তো ই, দেখ ভালো করে, এই জিনিসটাই তো ই, এই জিনিসটাই তো ই। So it can be written as E into Q or not. তাহলে টাকে আমি লিখতে পারি F divided by Q, লিখতে পারি F divided by Q। মানে জিনিসটা কি দাঁড়ালো? যে একটা পরীক্ষাধীন আধানের উপর ক্রিয়াশীল বল এবং ওই আধানের মানের অনুপাতকে ওই বিন্দুর হচ্ছে না, এটা another definition of electric field intensity or not? এই ম্যাথমেটিক্যাল ফর্মটাকে আমি ভাষাতে কি বলতে পারি? একটা পরীক্ষাধীন আধানের উপর ক্রিয়াশীল বল এবং ওই আধানের মানের অনুপাতকে ওই বিন্দুর, বোঝা গেছে না যায়নি? বুঝতে পেরেছিস? একটা যে কোনো পরীক্ষাধীন আধানের উপর ক্রিয়াশীল বল এবং ওই আধানের মানের অনুপাতকে কি বলে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। এই ইটাই তো Q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r স্কয়ার, তাইলেই তো Q ইনটু Q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r স্কয়ার হচ্ছে, তাই তো? তাহলে দিস ইজ দ্য অল্টারনেটিভ ডেফিনেশন অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এটা হচ্ছে একটা বিকল্প সংজ্ঞা। বিকল্প সংজ্ঞা কি বলবো? যে একটা পরীক্ষাধীন আধানের উপর, চলো লিখ, বাস্তবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের জন্য কোন বস্তুতে বা কোন বস্তুতে লিখিস না, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের জন্য একক ধনাত্মক আধানের
গঠন করা, একক ধনাত্মক আধান গঠন করা, লিখে আধানের লিখিস না, আধান গঠন করা অকল্পনীয়, একক ধনাত্মক আধান একটি কাল্পনিক আধান, এটা কাল্পনিক আধান কোনোভাবে তৈরি হয়ে যেতে পারে। তুই বলতে পারি যে একক ধনাত্মক আধান কি তৈরি হবে না? হতেই পারে। এই পেনটাকে চুলটা দিয়ে ঘষলি, কোনো চুলটা দিয়ে ঘষতে 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 হয়তো 1 কুলম আধান তৈরি হলো। 1 কুলম হবে না কখনোই, যদিও অনেক বেশি 1 কুলম, মানে বাই চান্স কোনো একটা জায়গায় অন্য কোনো একটা ভাবে তৈরি হয়ে গেল, হতে পারে। কিন্তু আমি চাইছি 1 কুলমেই করে নেবো, এটা সম্ভব নয়। ঠিক আছে, আমি চাইছি আমি ওখানে 1 কুলমেই করে নেবো, আমি 1 কুলমেই তৈরি করে নেবো, এটা সম্ভব নয়। বুঝতে পারলি তো? কারণ কি, ওই অতগুলো ইলেকট্রনকে ওই বডিটার থেকে তুলতে হবে, ওই বস্তুটার থেকে তুলতে হবে। তাহলে এরকম টপনার মতো তাই ইলেকট্রন গুলো তুলে 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 এতগুলো ইলেকট্রনকে তুলে নিতে পারবি নি? পারবি কি? পারা সম্ভব নয়। ইলেকট্রন কখনোই কোনো ইনস্ট্রুমেন্টেই পারবেন না। তাহলে 1 কুলম আধান প্র্যাকটিক্যালি তৈরি করা। তাহলে এখানে আমাকে সাহায্য করবে কে? তাহলে লিখ সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের জন্য একটি পরীক্ষাধীন আধান নেওয়া হয়। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার জন্য একটি পরীক্ষাধীন আধান, ব্র্যাকেটে টেস্ট চার্জ, পরীক্ষাধীন আধান, এটা টেস্ট চার্জ নামেই বেশি পরিচিত। টেস্ট চার্জ, পরীক্ষাধীন আধান, ব্র্যাকেটে হচ্ছে টিএসটি, ব্র্যাকেটে হচ্ছে টেস্ট চার্জ, পরীক্ষাধীন আধান, ব্র্যাকেটে হচ্ছে টেস্ট চার্জ। টেস্ট চার্জ, পরীক্ষাধীন আধান নেওয়া হয়। ঠিক আছে, এরপরে লিখ একটি কিউ আধান থেকে, না কিউ আধান থেকে লিখিস না, ওটা একটু পরে লিখবি। লিখ কোন একটি স্থানে এই পরীক্ষাধীন আধানের উপর ক্রিয়াশীল বল এবং এই আধানের মানের অনুপাতকে, ক্রিয়াশীল বল এবং এই আধানের মানের অনুপাতকে, ক্রিয়াশীল বল এবং এই আধানের মানের অনুপাতকে ওই বিন্দুর ক্ষেত্র প্রাবল্য বলে, ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে বা ক্ষেত্র প্রাবল্য বলে, যা হোক। That is E is equal to F divided by Q. ঠিক আছে, ঠিক আছে তো, ঠিক আছে। কিভাবে হচ্ছে, কিভাবে আমি এটা করলাম, E is equal to F divided by Q, এটা কোনো প্রুফ লই, এটা তুই করে নিতে পারিস, এটা করে নিবি, জায়গা নিয়ে এটা একটু করে নে পাশে বোঝার সুবিধার জন্য। E is equal to F divided by Q, একটা বিন্দু আধানের জন্য যে সমীকরণটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের, সেই সমীকরণটাই হচ্ছে Q divided by 4 pi epsilon r square। এটা বোঝার সুবিধার জন্য করলে E is equal to F divided by Q, কিন্তু এখানে লিখ। এরপর দেখ, তাহলে E is equal to F divided by Q, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সমীকরণ। লিখ এই পরীক্ষাধীন আধানের প্রকৃতি পজিটিভ হয়, পজিটিভ ধরা হয়, এবং এর মান খুব ক্ষুদ্র ধরা হয়। এটা ধরা হয় লিমিট কিউ টেন্ডস টু 0, কিউ এর মানটা 0-র কাছাকাছি ধরা হয়, যত ক্ষুদ্র হবে তত বেটার। কেন কিউ এর মানটা 0-র কাছাকাছি ধরা হয় এটা আমি বলছি। লিমিট কিউ টেন্ডস টু 0 ধরা হয়, হয়েছে। সো
the general expression of the electric field, it can be written like E is equal to E vector forming limit Q tends to 0 F divided by Q, F vector divided by Q. এটা হচ্ছে অ্যাকচুয়াল এক্সপ্রেশন অফ তড়িৎ ক্ষেত্র প্রবলতা। E vector is equal to F vector divided by limit Q tends to 0. হয়েছে তো? হয়েছে? লেখা হয়েছে? এবারে শুন, প্রথমত কেন পজিটিভ ধরা হয় এটা নিশ্চয়ই আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এটা কেন পজিটিভ ধরা হয়? কারণ এই বলটা আর তড়িৎ ক্ষেত্র প্রবল যাতে দুটো একই দিকে ক্রিয়া করে, তাই তো? একক ধনাত্মক আধান যে কারণে ধরা হচ্ছে, ধনাত্মক প্রকৃতির ধরা হচ্ছে, তো এটাও শুড বি ধনাত্মক, এটাও ধনাত্মক হতে হবে, তবে তো এফ আর ই দুটো একই দিকে হবে। তাহলে ধনাত্মক কেন ধরা হচ্ছে এটা নিয়ে ডাউট নেই, কিন্তু ছোট কেন? দেখ ছোট কেন ভালো করে শুন। মনে কর এটা একটা 10 কুলম আধান, এখান থেকে 2 মিটার দূরত্বে এই একটা বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্র প্রবল বের করতে চাইছি। প্র্যাকটিক্যালি একটা 10 কিলো আধান থেকে 10 কুলম আধান থেকে 2 মিটার দূরত্বে একটা বিন্দু, যে 2 মিটার দূরত্বে একটা বিন্দু, এই পি বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্র প্রবল বের করতে চাইছি। এখানে একটা আমি 5 কুলম আধানের সাহায্য নিলাম, এখানে টেস্ট চার্জটাকে আমি 5 কুলম নিলাম। তাহলে আমি তো 10 কুলমের প্রভাব কতটা সেটা আমি দেখতে চাইছি 2 মিটার দূরত্বে। এই 10 কুলমের প্রভাব কতটা, এই 10 কুলমের এখানে প্রভাব কতটা দেখতে চাইছি। তো 5 কুলম যদি আমি একটা 5 কুলমের সাহায্য নিই, তাহলে এই 5 কুলমটা ইটসেলফ এর একটা নিজস্ব প্রভাব তৈরি করবে না? তাহলে এইখানে যে প্রভাবটা আমি পাবো সেটা কি শুধু 10 এর জন্য পাবো? প্র্যাকটিক্যালি তুই ভেবে দেখ, 10 এর জন্য পাবো প্লাস 5 এর জন্য পাবো। তাহলে কিন্তু তো আমি 5টা তো চাইছি না, আমি 5 এর প্রভাবটা দেখতে চাইছি না, আমি চাইছি 10 এর প্রভাবটা দেখতে। 5টা আমার সাহায্যকারী একটি উপাদান, 5টা হচ্ছে হেল্পিং হ্যান্ড লাইট টেস্টার। কারেন্ট আছে কিনা টেস্টার দিয়ে যেমন দেখি লাইটটা জ্বললে, তো টেস্টারটা আমার কি হেল্প করে? টেস্টারের যে লাইটটা, সেই লাইটটাতে কি ঘরটা আলো করে? টেস্টারের যে লাইটটা, সেই লাইটটাই কি করে? যে কারেন্টটা আছে কিনা সেইটুকু আমার দেখার প্রয়োজন। যত কম আলো হোক, কারণ খুব বেশি আলো, খুব বেশি কারেন্ট যদি যায়, খুব বেশি আলো যদি টেস্টারের আলোতে আমি আলোকিত হতে চাই, তাহলে টেস্টারের আলোটা শুধুমাত্র আমার দেখার প্রয়োজন কি ওই জায়গায় কারেন্টটুকু আছে কিনা সেইটু দেখবো, তাই তো? সেই রকম এই 5 কুলমের প্রভাবটা আমার জানার দরকার নেই। 5 কুলমের প্রভাব তো অতি থেকে অতি নগণ্য আমার প্রয়োজন। আমি চাইছি 10 কুলমের প্রভাব দেখতে। তাহলে এটা কখন পসিবল? যখন এই 5 কুলম, যেটা আমি 5 কুলম ধরেছি, এটা 5 কুলমের জায়গায় 5 × 10⁻⁻10 কুলম যদি হয়, মানে 5 কুলমের যদি ওই কত এত কোটি 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 ভাগ হয়, 5 মাইক্রোকুলম 5 ন্যানো কুলম যদি হয়, যত ক্ষুদ্র আধান হবে তাহলে কি হবে? তাহলে এর প্রভাবটা অনেক, তাহলে এই প্রভাবটাকে আমি কি করে দিতে পারি? এই প্রভাবটাকে আমি নগণ্য ধরতে পারি, এই প্রভাবটাকে আমি নেগলেক্ট করে দিতে পারি। তাহলে লিমিট কিউ টেন্ডস টু 0 সিগনিফিকেন্স কি? এখানে পরীক্ষাধীন আধানের মান, এখানে পরীক্ষাধীন আধানের মান অতি ক্ষুদ্র ধরা হয়, অতি ক্ষুদ্র ধরা হয়, যাতে ওই পরীক্ষাধীন আধানটি তার নিজস্ব কোনো প্রভাব, ওই পরীক্ষাধীন আধানটি তার নিজস্ব কোনো প্রভাব তৈরি করতে না পারে, বা এই আধানের প্রভাবকে উপেক্ষা করা যায়, এই আধানের প্রভাবকে উপেক্ষা করা যায়। বোঝা গেছে তো? ঠিক আছে, হয়েছে? তাহলে হয়েছে তো? এরপর হচ্ছে ইউনিট এন্ড ডাইমেনশন অফ ই, একক মাত্রা, তড়িৎ ক্ষেত্র প্রবলের একক মাত্রা। দেখ কি হবে, জলদি বল। ইউনিট এন্ড ডাইমেনশন ই এর একক কি হবে? একক কি হবে? F ডিভাইডেড বাই কিউ। বলো বলো বলো। নিউটন পার কুলম, নিউটন পার কুলম। তো কোনো ডাউট নেই। ডাইমেনশন কি হবে? ml (10⁻⁻2) ডিভাইডেড বাই AT, ml (10⁻⁻2) ডিভাইডেড বাই চার্জ, IT AT যা লিখিস
তাহলে এখানে কি হয়ে যাবে, m a to the power -1 l t to the power minus, তাহলে this is the dimension and this is the unit of the field। ঠিক আছে তো, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা। ঠিক আছে, তাহলে একক মাত্রা হয়ে গেছে, বোঝা গেছে তো, অসুবিধা নেই তো? ঠিক আছে, ঠিক আছে, তাহলে লিখলে একটা জিনিস, ওটা নিচে লিখলে লিখ কোন বিক্ষিপ্ত ধনাত্মক বা ঋণাত্মক আধানের জন্য, কোন বিক্ষিপ্ত ধনাত্মক বা ঋণাত্মক আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ সর্বদা সর্বদা ধনাত্মক আধানের বাইরে দিকে এবং ঋণাত্মক আধানের দিকে হয়, সর্বদা ধনাত্মক আধানের বাইরে দিকে এবং ঋণাত্মক আধানের দিকে হয়। মনে রাখবে, ধনাত্মক আধানের বাইরে দিকে এবং ঋণাত্মক আধানের দিকে হয়। আমি একবার এটাকে এক্সপ্লেন করে দিচ্ছি। দেখ, একটা বিক্ষিপ্ত ধনাত্মক আধান, তো আমি যদি কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে চাই, তো আমি এখানে কল্পনা করে নেবো কি একটা একক ধনাত্মক আধান আছে। তাহলে এই একক ধনাত্মক আধানটা এই ধনাত্মক আধান কর্তৃক কি বল অনুভব করবে, এইদিকে বিকর্ষণ বল অনুভব করবে, এটাই তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে ধনাত্মক আধানের কোন দিকে হবে, আর ঋণাত্মক আধান যদি হয়, ঋণাত্মক আধানের জন্য কোন একটা বিন্দুতে যদি, তাহলে এখানে একক ধনাত্মক আধান যদি ধরি, তার জন্য ক্রিয়াশীল বলের অভিমুখটা কোন দিকে হবে, তার মানে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটা কোন দিকে হবে, ঋণাত্মক আধানের। তাহলে একটা বিক্ষিপ্ত ধনাত্মক আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ ধনাত্মক আধানের বাইরে দিকে, আর একটা বিক্ষিপ্ত ঋণাত্মক আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ ঋণাত্মক আধানের। বোঝা গেছে তো, এটাই আমি বলতে চাইলাম। কিরকম একটা অঙ্ক লিখ, একটি কিউ এবং 4q আধান, একটি কিউ এবং 4q আধান পরস্পর থেকে, একটি কিউ এবং 4q আধান পরস্পর থেকে, একটি কিউ আর 4q আধান পরস্পর থেকে এ দূরত্বে অবস্থিত, এ দূরত্বে অবস্থিত। এদের সংযোগকারী সরল রেখার, এদের সংযোগকারী সরল রেখার কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে নির্ণয় করো। এদের সংযোগকারী সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে নির্ণয় করো। চেষ্টা করো 2 মিনিট। দেখ কি করব, আমি এখান থেকে এট এ ডিসটেন্স x দূরত্বে কোন একটা বিন্দু p ধরে নেব, যে বিন্দুটাতে ক্ষেত্র প্রাবল্য শূন্য, সাপোজ। ঠিক আছে, এবারে দেখ এই q এর জন্য p বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, এই q এর জন্য p বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান আমি ধরে নিচ্ছি u1। প্রথমত u1 এর মান কত হবে, 4 পাই এপসাইলন নট k ধরে নিলাম, 4 পাই এপসাইলন কে k ধরে নিলাম, q ডিভাইডেড বাই x স্কয়ার। ইজ ইট ক্লিয়ার? হবে তো? q ডিভাইডেড বাই x স্কয়ার, একটা বিন্দু আধান থেকে r দূরত্বে ক্ষেত্র প্রাবল্য কত হচ্ছিল, q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r স্কয়ার। তো তাহলে এখানে q আধান থেকে h দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে, 4 পাই এপসাইলনটাকে k ধরেছি, q ডিভাইডেড বাই ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটা কোন দিকে হবে, ধনাত্মক আধান থেকে কোন দিকে বলেছি, তাহলে মানে কোন দিকে হবে, এদিকে হবে তো, কোনো ডাউট নেই। আর 4q এর থেকে দূরত্বটা কত হবে বল, 4q এর থেকে দূরত্বটা কত, 4q এর থেকে দূরত্বটা হচ্ছে a মাইনাস, ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটা কোন দিকে হবে,
E2 ধরে নিচ্ছি 4q এর থেকে বাইরের দিকে, কারণ ওটাও পজিটিভ হবে। তো তাহলে E2 কত হবে 4 পাই এপসাইলন নট 4q ডিভাইডেড বাই a মাইনাস x তার হয়েছে। তো এবার আমি বলছি পি বিন্দুতে ক্ষেত্রফল বলটা শূন্য হবে, u1 আর u2 দুটোর বিপরীত দিকে। তাহলে শূন্য হতে গেলে কি হতে হবে u1 মাইনাস e2 ইজ ইকুয়াল টু, শূন্য হতে গেলে কি হতে হবে u1 মাইনাস e2 ইজ ইকুয়াল টু, তার মানে u1 সমান কি হবে u1 মাইনাস e2 সমান হচ্ছে 0, তাহলে u1 সমান কি হবে, তাই তো। তবে তো ক্যান্সেল করবে একে অপরকে, মানগুলো বসা, দেখ q ডিভাইডেড বাই x স্কয়ার আর এটা হচ্ছে k 4q ডিভাইডেড বাই a মাইনাস x তার হোল স্কয়ার, k কেটে গেল, q একটা q কেটে গেল, a মাইনাস x ডিভাইডেড বাই x পুরোটার হোল স্কয়ার সমান 4 লিখতে পারি। এটাকে একটু সিম্পলিফাই এরকম করতে পারি, ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল, a বাই x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল, তাহলে a বাই x সমান 3 হয়ে গেল, তাহলে x সমান a বাই 3। ঠিক আছে, ঠিক আছে, ক্যালকুলেশনটা দেখ, ক্যালকুলেশনটা তো কিছু নেই, বুঝতে পারলি তো লজিকটা? ঠিক আছে, ঠিক আছে, লজিকটা বুঝতে পেরেছিস? আরেকটা কর, লিখ একটি কিউ এবং 9q আধান, সরি একটি মাইনাস কিউ এবং 9q আধান, একটি মাইনাস কিউ এবং 9q আধান পরস্পর থেকে এই দূরত্বে অবস্থিত। ওই একই কোশ্চেন, হোয়াট দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ 0। একটি মাইনাস কিউ এবং প্লাস 9q আধান পরস্পর থেকে এই দূরত্বে অবস্থিত, কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রফল বলে শূন্য হবে। ওই একই কোশ্চেন, কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রফল বলে শূন্য হবে, দেখি। মাইনাস কিউ আর হচ্ছে প্লাস 9q পরস্পর থেকে এই দূরত্বে অবস্থিত, হয় দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ 0। কি করব, এখানেও ছোট আধান থেকে, যেটা স্মলার ম্যাগনিটিউড অফ চার্জ, আমি সেখান থেকে ডিসটেন্সটা ধরবো। তুই এখান থেকেও ধরতে পারিস, কোনো অসুবিধা নেই, শুধু নেগেটিভ বেরোবে। প্র্যাকটিক্যালি কোথায় শূন্য হবে, লজিকটা শুন। প্রথমত এদের মধ্যবর্তী কোন অঞ্চলে ক্ষেত্রফল বললে শূন্য হবে না। কেন হবে না? কারণ এই ঋণাত্মক আধানের দিকে ক্ষেত্রফল বললে কাজ করবে, ধনাত্মক আধানের বাইরের দিকে। তাহলে দুটো একই দিকে ক্ষেত্রফল বললে যদি কাজ করে, তাহলে দেয়ার ক্যান নট বি ক্যান্সেল আউট। তারা কখনোই কিন্তু একে অপরকে প্রতিমিত করবে কি, দুটো যদি এই দিকে টানছে আবার আমাকে এই দিকে টানছে, একে অপরকে প্রতিমিত করবে না, ওইদিকে চলে যাবো, তাই তো। তাহলে এইখানে দুটো যদি তড়িৎ ক্ষেত্রফল বলে একই দিকে কাজ করে, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্রফল গুলোর যোগফল কোনোভাবেই শূন্য হবে কি? তাহলে কোথায় তড়িৎ ক্ষেত্রফল বললে শূন্য হবে? তড়িৎ ক্ষেত্রফল শূন্য হবে অ্যালং দেয়ার জয়নিং লাইন হবে, কিন্তু বাইরের কোন বিন্দুতে। এর বাইরের কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রফল শূন্য কোথায় হবে? দেখ, এই মাইনাস কিউটা থেকে বাইরের কোন বিন্দুতে হবে। কেন হবে বলতো? কারণ মাইনাস কিউ এর প্রভাবটা এইখানে, মাইনাস কিউ এর প্রভাব যতটা হবে 9q এর প্রভাব তো ততটাই হতে হবে। যদি আমি এই দিক থেকে কোন একটা বিন্দু ধরতে যাই, একই তো আধানের পরিমাণটা বেশি, তারপর দূরত্বটাও সামনে, তাহলে এর প্রভাবটা তো এখানে অনেক বেশি থাকবে। এখানে একই আধানটা কম, তারপর আবার দূরত্বটা বেশি, তাহলে তো কোনোভাবেই এর আধান, এর প্রভাব আর এর প্রভাব সমান হতে পারে না এই দিকের বিন্দুতে। এর প্রভাব আর এর প্রভাব সমান কোন বিন্দুতে হতে পারে? এই বাঁ দিকে, এই দিকের কোন বিন্দুতে, এই দিকের কোন বিন্দুতে হতে পারে। এই দিকের কোন বিন্দুতে কেন হতে পারে? কারণ আধানের মানটা কম, দূরত্বটাও কমে আছে, ব্যস্ত সম্পর্ক দূরত্বের সাথে। আর এখানে আধানের মানটা বেশি, কিন্তু দূরত্বটাও বেশি। দূরত্বটা বেশি হলে এই প্লাস 9q এর প্রভাবটা এখানে কমে যাবে। এই দুটো প্রভাব সমান হতে পারে। তার জন্য প্র্যাকটিক্যালি অত কিছু ভাবার দরকার নেই। আমরা ধরবো কি, এটা শুধু মাথায় রাখবি, যেটা ছোট ম্যাগনিটিউড অফ চার্জ, সেখান থেকে ডিস্টেন্সটা ধরবো, ঝামেলা থাকবে না। ঠিক আছে, তাহলে আমি কি ধরলাম? at a distance x from minus q, p is the point where the electric field is 0.
মাইনাস কিউ থেকে এক্স ডিস্টেন্স দূরত্বে কোন একটা বিন্দু পি বিন্দু, যে বিন্দুতে ক্ষেত্রফল হলো 0। এবারে বল মাইনাস কিউ এর জন্য যদি ক্ষেত্রফল হলো u1 হয়, হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ দিস ইলেকট্রিক ফিল্ড? u1 এর অভিমুখ কোন দিকে হবে? মাইনাস কিউ এর জন্য যদি পি বিন্দুতে ক্ষেত্রফল হলো u1 ধরি, u1 এর অভিমুখটা কোন দিকে হবে? মাইনাস কিউ এর দিকে, কোনো ডাউট নেই তো? আর প্লাস 9 কিউ এর জন্য e2 যদি হয়, e2 এর অভিমুখটা কোন দিকে হবে? e2 এর অভিমুখটা কোন দিকে হবে রে? বাইরের দিকে। তাহলে লব্ধি ক্ষেত্রফলের মান কত হবে? u1 মাইনাস e2 ইজ ইকুয়াল টু, তার মানে u1 সমান e2 হবে। u1 টা কার জন্য? u1 টা কার জন্য ক্ষেত্রফল বলে ধরেছি? বল মানটা কত লিখবো? 4 পাই এপসাইলন নট q ডিভাইডেড বাই কত বলো? x স্কয়ার। আর এটার জন্য কত লিখবো? 4 পাই এপসাইলন নট 9q ডিভাইডেড বাই a প্লাস 6 মাইনাস হবে কি এখানে? ঠিক আছে, তাহলে কি হবে এখানে? ওই একই রকম ভাবে ক্যালকুলেশন, a প্লাস 6 ডিভাইডেড বাই x তার হোল স্কয়ার, কারণ k আর k কেটে যাবে, q আর q ও কেটে যাবে, ইজ ইকুয়াল টু 9 হয়ে যাবে। a বাই x প্লাস 1 ইজ ইকুয়াল টু 3 হয়ে যাবে, তাহলে a বাই x সমান 2 হয়ে যাবে, তাহলে x সমান a বাই 2 হয়ে যাবে। এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, এখানে তুই a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা তো ভাঙতে পারিস, ভাঙে পরে তুই যদি করতে যাস তাহলে সেক্ষেত্রে তোর একটুকু বড় হবে, তোকে ওই কি বলে ওটাকে অপনয়ন পদ্ধতি করতে হবে, মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, ঝামেলা হতে পারে, ফালতু। এটার থেকে এটাই বেটার, এই পদ্ধতিতে গ্র্যাভিটেশনও করেছি। ঠিক আছে, a প্লাস x ডিভাইডেড বাই x তার হোল স্কয়ার, বোথ সাইড রুট করে দে, বোথ সাইড রুট করে দিলে ঝামেলার ঝঞ্ঝটটুকু চুকে যাবে। তাহলে ওখানে a বাই x প্লাস x বাই x করেছি। এইখান থেকে এই লাইনটা বুঝতে পেরেছিস? এইখান থেকে এই লাইনটা কি করে করলো? এইখান থেকে এই লাইনটা একটু স্টেপ জাম্প করেছি, বুঝতে পেরেছিস? এটা কি করেছি? a বাই x প্লাস x ইজ ইকুয়াল টু 3 করেছি। তারপরে লাইনটা কি করেছি? a বাই x প্লাস x বাই x ইজ ইকুয়াল টু 3 করেছি। তারপরে a বাই x আর x x এ কেটে পরে 1 হয়েছে। ঠিক আছে, a বাই x x x এ কেটে 1 হয়েছে, তারপরে a বাই x ইজ ইকুয়াল টু 2 হয়েছে। ঠিক আছে, এই স্টেপগুলো মেইনটেইন করেছি, বোঝা গেছে তো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই? ঠিক আছে, কোনো ডাউট নেই তো? কনফার্ম? তাহলে এটা হচ্ছে সমীকরণ, এটা হচ্ছে গল্প, এটা হচ্ছে আমি দুটো এক্সাম্পল এরকম বললাম। এরপর হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রপ্রাবল্য বোঝানোর জন্য আরেকটা পদ্ধতি ইউজ করব, পদ্ধতি লয় ঠিক, মানে তড়িৎ ক্ষেত্রপ্রাবল্যের প্রবণতাটা কি রকম, তড়িৎ ক্ষেত্রপ্রাবল্যের মান কি রকম, তড়িৎ ক্ষেত্রপ্রাবল্যের অভিমুখ কি রকম, মানে ওর প্রকৃতিটা কি রকম, এটা বোঝানোর জন্য আরেকটা ভৌত রাশির কনসেপ্ট নেওয়া হয়, দ্যাট ইজ কল্ড লাইনস অফ ফোর্স, বলরেখা। তোরা ক্লাস 10 এ বলরেখা শুনেছিস, চুম্বক বলরেখা মনে হয় শুনেছিস। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে তড়িৎ বলরেখা। যেমন চুম্বক বলরেখা পড়েছো, সেরকম তড়িৎ বলরেখা পড়বো। ঠিক আছে, তড়িৎ বলরেখা আমাকে কি সাহায্য করবে? তড়িৎ বলরেখা হচ্ছে একটা ছবি, একটা ডায়াগ্রাম, যে ছবিটার সাহায্যে কোন একটা অঞ্চলের তড়িৎ ক্ষেত্রপ্রাবল্যের ধর্মকে প্রকাশ করবে। তড়িৎ ক্ষেত্রপ্রাবল্যের ধর্ম মানে কি? What is the direction of the তড়িৎ ক্ষেত্রপ্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, and what is the magnitude? বলতে পার্টিকুলার মান বের করে দিতে পারবে না, কিন্তু মানের প্রকৃতিটা বোঝা যাবে, যে মানটা বেশি না মানটা কম, এটা বোঝা যাবে। ইউনিফর্ম মানে সুষম বিস্তৃত না নন ইউনিফর্ম, অসমভাবে বন্টিত, এগুলো বোঝা যাবে। ঠিক আছে, তাই তড়িৎ ক্ষেত্রপ্রাবল্য হচ্ছে একটা আমার তড়িৎ ক্ষেত্রপ্রাবল্যের প্রপার্টি, ধর্ম বোঝানোর জন্য একটা হেল্প করবে কে? তড়িৎ বলরেখা। ঠিক আছে, তা তড়িৎ বলরেখা নেক্সট টপিক, ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। ঠিক আছে, নেক্সট টপিক হচ্ছে তড়িৎ বলরেখা। ঠিক আছে, তড়িৎ বলরেখা, ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। শুন, মনে কর যদি মনে কর একটা সম্পূর্ণ বাধা মুক্ত একটা একক ধনাত্মক আধানকে যদি আমি রাখি, এই বোর্ডটা চিন্তা কর, এই বোর্ডটা হচ্ছে আমার একটা স্পেস, একটা অঞ্চল, একটা জায়গা, সেখানে আমি একটা একক ধনাত্মক আধানকে, এই যে এই ছবি, এইটা একটা একক ধনাত্মক আধানকে আমি এখানে রেখেছি। এই একক ধনাত্মক আধানটার উপর টোটাল আইসোলেটেড, কোনো বল কাজ করেনি।
এক্সেপ্ট ইলেকট্রোস্ট্যাটিক্স। স্থির তড়িৎ বল ছাড়া অন্য কোনো বল কাজ করেনি এটার উপরে। এই একক ধনাত্মক আধানটার প্রপার্টি কি? টোটাল আইসোলেটেড। আইসোলেটেড মানে কি? বিক্ষিপ্ত, পুরোপুরি আইসোলেটেড, পুরোপুরি বিক্ষিপ্ত। নো আদার ফোর্স, কোনো ফোর্স কাজ করেনি, আদার ফোর্স অ্যাক্টিং অন ইট এক্সেপ্ট কি? ইলেকট্রোস্ট্যাটিক। স্থির তড়িৎ ছাড়া কোনো বল কাজ করে, স্থির তড়িৎ বল ছাড়া অন্য কোনো বল কাজ করে। তাহলে বল, স্থির তড়িৎ বলের প্রভাবে এই একক ধনাত্মক আধানটা কি হবে? মুভ করবে না, কোনো বল নাই তো, শুধুমাত্র একক ধনাত্মক আধানটার উপরে শুধুমাত্র স্থির তড়িৎ বল কাজ করছে। তাহলে তো কোনো বলেই নেই, ঘর্ষণ বল নাই, গ্র্যাভিটেশনাল ফোর্স নাই, অন্য কোনো কিছু নেই। একটি বল কাজ করছে, একটি মাত্র বল। হ্যাঁ, 2-4টা বল কাজ করতে পারে, 10টা বল কাজ করতে পারে, কিন্তু শুধু স্থির তড়িৎ বল। তাহলে ওই স্থির তড়িৎ বলের প্রভাবে এই ধনাত্মক আধানটার মুভমেন্ট হতে পারে। এই ধনাত্মক আধানটার, এই একক ধনাত্মক আধানটা গতিশীল থাকতে পারে। এর যে গতির পথ, the direction of the path of this unit positive charge, এর যে গতির পথ, যে পথ বরাবর এই একক ধনাত্মক আধানটা যাবে, এই পথটাকে বলছি আমি কি? লাইনস অফ ফোর্স। এটাকে বলছি আমি কি? বলরেখা, ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। এটাকে আমি বলছি কি? ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। তাহলে ইলেকট্রিক লাইনস অফ ফোর্সের ডেফিনেশন কি? বাধামুক্ত একটি একক ধনাত্মক, বিক্ষিপ্ত একক ধনাত্মক আধান স্থির তড়িৎ বলের প্রভাবে যে অভিমুখ বরাবর গতিশীল হয়, সেই গতির পথকে বলা হয় তড়িৎ বলরেখা। ঠিক আছে, এবারে বল, এটা বাস্তব অস্তিত্ব কোথায় পাবি? প্রথমত একক ধনাত্মক আধানই তো পাওয়া যাবে না, তারপর তো সেটা আইসোলেটেড, কমপ্লিটলি ফ্রি। এটা কখনো প্র্যাকটিক্যালি পসিবল? যে তলেই থাকুক, সেখানে মিনিমাম ফ্রিকশন থাকবে, গ্র্যাভিটেশন থাকবে। তাহলে কি কোনো বল কাজ করেনি, শুধু স্থির তড়িৎ বল কাজ করছে, এটাও যেমন সম্ভব নয়, একক ধনাত্মক আধান তৈরি করাও সম্ভব নয়। তাহলে এটার প্র্যাকটিক্যাল পসিবিলিটি নাই যে আমি একক ধনাত্মক আধানকে দিয়ে পরে আমি স্থির তড়িৎ বলরেখা কিরকম তা আঁকবো, এটা বলা যাবে। কিন্তু স্থির তড়িৎ বলের ছবিটা, এই কনসেপ্টটা, স্থির তড়িৎ বলের বলরেখার ছবিটা, স্থির তড়িৎ বলরেখার ডায়াগ্রামটা আমার কাজে লাগবে। কেন জানিস তো? কারণ যখন আমাদের এই যে জিনিসগুলো, যত এই জিনিসগুলো পড়ছে, এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি ব্যবহার হচ্ছে কোথায়? মনে কর চৌম্বক, কারেন্ট, ম্যাগনেটিক ফিল্ড কোথায় ব্যবহার হচ্ছে? এত বড় বড় এমআরআই মেশিন, কোটি কোটি টাকা। ওই যে এমআরআই মেশিনগুলো যারা চালাচ্ছে, যারা টেকনিশিয়ান এমআরআই মেশিনগুলো, সে ম্যাগনেটিক ফিল্ড জানে না ফ্লেমিং ল জানে? কিছুই জানে না, জানার প্রয়োজন নেই। টেসলা জানে না, গস ল, ওগুলো পরে আছে। ম্যাগনেটিক ফিল্ড সম্বন্ধে কোনো তথ্য জানে। অনেক বড় বড় স্থির তড়িৎ আধানের যুক্ত কণাটাই এত বড় বড়, মনে কর যেগুলো আমাদের যেগুলো মনে কর যেগুলো পাওয়ার প্ল্যান্ট, এই পাওয়ার প্ল্যান্টের যত ওয়ার্কার, যেগুলো মেন ইঞ্জিনিয়ার, যারা বড় বড় এমটেক বিটেক বড় বড় ডিগ্রিধারী, তারা ফিল্ডে নেই। ফিল্ডে যারা কাজ করছে, যারা ওয়ার্কার, মেন ওয়ার্কার, তারা ইলেকট্রনই জানে না, ইলেকট্রনও জানে না, কুলম্বও জানে না। কত কুলম্ব সমান কত ইএসিও জানে না, কত কুলম্বস লও জানে না, কিছুই জানে না। কিন্তু কাজ যেখানে করছে সেইখানে কিন্তু অনেক পারফেক্ট ওই ইঞ্জিনিয়ারদের। তাহলে কি যখন করবে, যারা কাজ করছে তার দিকে ধরে নিতে হবে তারা এত কিছু সায়েন্স বুঝে না। তাদেরকে আমি কত সহজ করে আমি তাদের কাছে উপস্থাপন করতে পারবো, কত সহজ করে আমি এই ধর্মগুলোকে তাদের কাছে আমি নিয়ে যেতে পারবো। আমি যদি এমন একটা ড্রয়িং দিয়ে আমি বোঝাতে পারি যে কোনো একটা অঞ্চলে এই রুমটাই তড়িৎ ক্ষেত্র কিরকম, এটাকে আমি একটা ড্রয়িং দিয়ে, একটা ছবি এঁকে আমি বুঝিয়ে দিলাম যে এই জায়গায় বলরেখার অভিমুখ, এই জায়গায় ক্ষেত্রপ্রবলের অভিমুখ এইদিকে, এইরকম ভাবে কোথায় কোথায় মান বেশি আছে, কোন জায়গায় মান কম আছে, কিরকম করে একটা ছবি এঁকে বুঝিয়ে দিলাম, অনেকে সহজে বুঝে নেবে। যারা অত বলরেখা সম্বন্ধে জানে না, ক্ষেত্রপ্রবল সম্বন্ধে জানে না, কুলম্বের সূত্র জানে না, আধান জানে না, কিন্তু বুঝে যাবে যে এই জায়গায় বেশি বল কাজ করবে, এই জায়গায় কম বল কাজ করবে, এই জায়গায় একটা এরকম ধরনের একটা জিনিস তৈরি হবে। কিন্তু যদি তাকে এত কিছু যদি বোঝাতে যায়, সে কখনোই, তাহলে সে ওয়ার্কার কেন?
তাই তো? তাহলে সেখানে আমার লাইনস অফ ফোর্সটা কি? লাইনস অফ ফোর্স এমন একটা হেল্পিং হ্যান্ড, এমন একটা সাহায্যকারী জিনিস, সাহায্যকারী ফিজিক্যাল কোয়ান্টিটি, যে ফিজিক্যাল কোয়ান্টিটির যে ভৌত রাশিটা কোনো একটা অঞ্চলের তড়িৎ ক্ষেত্র প্রবলের ধর্মকে অনেক সহজভাবে প্রকাশ করে দেবে। বোঝা গেছে কি বললাম? অনেক সহজভাবে। ঠিক আছে, তাহলে লিখো, প্রথমে লিখো লাইনস অফ ফোর্সের। লিখো, একটি সর্ববাধামুক্ত একক ধনাত্মক আধান শুধুমাত্র স্থির তড়িৎ বলের প্রভাবে যে অভিমুখ বরাবর যায়, আছিস? আমি যাচ্ছি, থাক একটু। তাকে যে অভিমুখ বরাবর যায় তাকে তড়িৎ বলরেখা বলা হয়। ঠিক আছে, আলাদা পারি। তড়িৎ বলরেখা একটি সম্পূর্ণ কাল্পনিক ধারণা যার সাহায্যে কোন স্থানের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ধর্ম সহজেই বোঝানো যায়। ঠিক আছে, এটা হচ্ছে তোর। এবারে কিভাবে বোঝানো যায়? প্রথমে হচ্ছে, এবার লিখ বৈশিষ্ট্য। ঠিক আছে, মনে কর এটা একটা পজিটিভ চার্জ, আর এখানে কোথাও এটা ধর একটা নেগেটিভ চার্জ। ঠিক আছে, তাহলে একটা ইলেকট্রিক লাইনস অফ ফোর্স তড়িৎ বলরেখা মানে কি একটা একক ধনাত্মক আধান যে পথ বরাবর যাবে, একক ধনাত্মক আধানটা এই ধনাত্মক আধান কর্তৃক বিকর্ষণ, আর এই ঋণাত্মক আধান কর্তৃক, তাহলে ওই ধনাত্মক আধানটা যাবে কোন দিক থেকে কোন দিকে? স্টার্ট হবে কোথায় রে? আর এন্ড হবে, তাহলে যেখানে স্টার্টিং পয়েন্ট সেখানে এন্ডিং পয়েন্ট কি? স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট একটাই বটে কি? মনে আছে ক্লাস 10-এ তড়িৎ চৌম্বক বলরেখা পড়েছিলি? চৌম্বক বলরেখা ছবিগুলো এরকম করে করে বইয়েছিল, আরো ভালো ছিল না? মানে কি ওখানে ছিল যেখানে আরম্ভ সেখানেই শেষ, মানে কি কন্টিনিউয়াস, নিরবিচ্ছিন্ন। কিন্তু এটা নিরবিচ্ছিন্ন বটে কি? এটা আরম্ভ হচ্ছে একটা বিন্দুতে, শেষ হচ্ছে অন্য বিন্দুতে। তাহলে এটা একটা বিচ্ছিন্ন, যেখান থেকে আরম্ভ হচ্ছে সেখানে কিন্তু শেষ হচ্ছে না। ঠিক আছে, তাহলে লিখ, তড়িৎ বলরেখার ধনাত্মক আধান থেকে উৎপন্ন হয় এবং ঋণাত্মক আধানে শেষ হয়। ঠিক আছে, এটা হচ্ছে তড়িৎ বলরেখার প্রকৃতি। ধনাত্মক আধান থেকে উৎপন্ন হচ্ছে আর ঋণাত্মক আধানে গিয়ে শেষ হচ্ছে। তাহলে একটা বিচ্ছিন্ন, ঠিক আছে, বিক্ষিপ্ত, মানে যেখানে আরম্ভ সেটা কন্টিনিউয়াস, নিরবিচ্ছিন্ন লয়। ঠিক আছে, লিঙ্ক বলরেখা নিরবিচ্ছিন্ন লয়, এটা লেখার দরকার নেই আর।
বোঝা গেছে তো? তাহলে ঠিক আছে, এরপরে দেখ, মনে কর একটা আইসোলেটেড মানে একটা বিক্ষিপ্ত ধনাত্মক আধান, মনে কর একটা বিক্ষিপ্ত ধনাত্মক আধান এরকম, এটা বিক্ষিপ্ত ধনাত্মক আধান বলতে আমি বলতে চাইছি এটা একটা আধান, এটা একটা কিউ আধান, পজিটিভ আধান, কিউ আধান যাই হোক, এটা পজিটিভ আধান, ঠিক আছে? তো এইখানে যদি একটা একক ধনাত্মক আধানকে আমি এখানে ছেড়ে দিই, ও কিরকম করে যাবে? এরকম ভাবে সরে যাবে, এই বিকর্ষিত হয়ে কিরকম করে যাবে? এরকম করে যাবে তো? এই যে পথগুলো আমি আঁকছি এরকম ভাবে যাবে কি যাবে না? কোনো ডাউট নেই তো, যাবে তো? তাহলে এরকম ভাবে যাবে, এরকম ভাবে যাবে, তাই তো? এরকম ভাবে যাবে, এরকম ভাবে যাবে। তাহলে এই যে বলরেখা ছবিগুলো আমি মানে এই যে রেখাগুলো আমি আঁকছি, এই রেখাগুলো হচ্ছে বলরেখা, এটা বিক্ষিপ্ত ধনাত্মক আধানের জন্য, তাই তো? দেখ, এই এই জায়গাটাতে বলরেখাগুলোর দূরত্ব একে অপরের সাথে দূরত্ব যা, এই জায়গায় বলরেখাগুলোর দূরত্ব আরো যদি উপরে উঠি আরো দূরত্বটা বেড়ে যাবে। যত আমি এই দিকে বাইরের দিক বরাবর যাব তত তড়িৎ ক্ষেত্র প্রবলের মানটা কি হবে? তড়িৎ ক্ষেত্র প্রবলের মানটা, বলরেখাগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব কি হচ্ছে? তাহলে বলরেখাগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, তড়িৎ ক্ষেত্র প্রবলের মানটা কি হচ্ছে? বলরেখাগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব বৃদ্ধি পেলে তড়িৎ ক্ষেত্র প্রবলের মানটা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। তাহলে আমি বলরেখাগুলোর এই জায়গায় বলতে পারি বলরেখার ঘনত্বটা যা, এই জায়গায় বলরেখার ঘনত্বটা তার থেকে কম, বলরেখার ঘনত্বটা তার থেকে, যত বলরেখার ঘনত্বটা কম হচ্ছে, বলরেখাগুলো পরস্পরের মধ্যে বেশি দূরত্ব অবস্থান করছে, তত তড়িৎ ক্ষেত্র প্রবলের মানটাও কি হচ্ছে? ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, যে মনে করি এটা ধনাত্মক আধান, তো এটা তো ঋণাত্মক আধান, তো বলরেখার এটা ধনাত্মক আধান, বলরেখার অভিমুখ কোন দিকে? ধনাত্মক আধানের থেকে। তাহলে এই যে বলরেখার অভিমুখ আর ক্ষেত্র প্রবলের অভিমুখ দুটো কোন দিকে? দুটো একই দিকে। তাহলে বলরেখার অভিমুখটাই তড়িৎ ক্ষেত্র প্রবলের অভিমুখকে নির্দেশ করছে। এবার তুই বলতে পারিস যদি বলরেখাটা বক্ররেখা হয়, মানে এটা পজিটিভ আর এটা নেগেটিভ, সেক্ষেত্রে তো কোনো একটা বলরেখা বক্ররেখা অবভিয়াসলি হতেই পারে। একটা একক ধনাত্মক আধান এই দিকে যাচ্ছিল, ঋণাত্মক আধান ওদিকে টেনে নিল, দিয়ে এরকম করে বেঁকে গেল, রাস্তাটা আর হতে পারে। তাহলে এখানে কি হতে পারে, কোনো একটা বিন্দুতে যদি আমি ক্ষেত্র প্রবলের অভিমুখ জানতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ওই বিন্দুতে একটা স্পর্শক টানতে হবে। ওই বিন্দুতে কি করতে হবে? বক্ররেখা যদি হয় তাহলে ওই বিন্দুতে একটা, ওই স্পর্শকটাই হবে ওই বলরেখার ওই বিন্দুতে ক্ষেত্র প্রবলের। ঠিক আছে, তাহলে লিখো 2 নম্বর দিয়ে লিখো, তড়িৎ ক্ষেত্র প্রবলের অভিমুখ একক ধনাত্বের গতির অভিমুখ বা একক ধনাত্মক আধানের গতির অভিমুখ বা একক ধনাত্মক আধানের গতির অভিমুখ বা বলরেখার অভিমুখ বরাবর হয়। একক ধনাত্মক আধানের গতির অভিমুখ বা বলরেখার গতির অভিমুখ বরাবর হয়। একক ধনাত্মক আধানের গতির অভিমুখ বা বলরেখার আধানের বলরেখার অভিমুখ বরাবর হয়। বলরেখার আধান হলে একক ধনাত্মক আধানের গতির অভিমুখ বা বলরেখার অভিমুখ বরাবর হয়। হয়েছে তো? হয়েছে, কোনো অসুবিধা নেই তো? হয়েছে তো? বলরেখার অভিমুখ বরাবর হয় যদি বলরেখাগুলি বক্ররেখা হয়, তাহলে যদি বলরেখাগুলি বক্ররেখা হয় তাহলে সেই বলরেখার উপর অঙ্কিত
সেই রেখার উপর অঙ্কিত স্পর্শক তড়িৎ ক্ষেত্র প্রবলের অভিমুখকে নির্দেশ করে। অঙ্কিত স্পর্শক তড়িৎ ক্ষেত্র প্রবলের অভিমুখকে নির্দেশ করে। হয়ে যেত, ঠিক আছে। নেক্সট হচ্ছে শুন, কোন একটা স্থানের বলরেখা যদি এরকম ভাবে ছবি আঁকা থাকে, কোন একটা স্থানের বলরেখা এরকম ভাবে আছে, এরকম ভাবে আছে, আর কোন একটা স্থানের বলরেখাগুলো এরকম ভাবে আছে, আর এই যে বলরেখাগুলোর সম্পর্কিত ক্ষেত্রফল U1 আর এই বলরেখা সম্পর্কিত ক্ষেত্রফল হচ্ছে E2, তাহলে কোনটা বেশি হবে? U1 টা বেশি হবে না E2 টা বেশি হবে? কারণ U1 টা ঘন সন্নিবিশিষ্ট আর এইটা কম ঘনত্ব, তাহলে U1 গ্রেটার দেন। তাহলে লিখ তড়িৎ বলরেখাগুলি 2 নম্বর কথা, সরি, তড়িৎ বলরেখাগুলি যত ঘন সন্নিবিশিষ্ট হবে তড়িৎ ক্ষেত্রফলের মানও তত বেশি হবে। তড়িৎ বলরেখাগুলি যত ঘন সন্নিবিশিষ্ট হবে তড়িৎ ক্ষেত্রফলের মানও তত বেশি হবে, তড়িৎ ক্ষেত্রফলের মানও তত বেশি হবে, ঠিক আছে তো? হয়েছে। নেক্সট হচ্ছে যে ইম্পর্টেন্ট একটা, যে দুটো বলরেখার পরস্পরকে কখনো ছেদ করে না, চৌম্বক ক্ষেত্র পড়তো, যে দুটো বলরেখা পরস্পরকে কখনো ছেদ করে না। কেন ছেদ করে না? কারণ এই ছেদ বিন্দুতে কি হবে, দেখ, একটা একক ধনাত্মক আধান যে পথ দিকে যাবে, যে রাস্তাটায় যাবে, সেটাই তো বলরেখার অভিমুখ। তাহলে এটা কি কখনো পসিবল হতে পারে যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি একই সময় এইদিকেও যাচ্ছি ওইদিকেও যাচ্ছি? একটা একক ধনাত্মক আধান এখানে আছে, একক ধনাত্মক আধানটা এইদিকেও যাচ্ছে এইদিকেও যাচ্ছে একই সময়ে, সেটা কি কখনো হবে? ও তো কোনো একটা দিকে যাবে, তাই তো? যে দিকটা যাবে সেই দিকটা ক্ষেত্রফলের অভিমুখ হবে। তাহলে ছেদ বিন্দুতে তড়িৎ বল না, তাহলে তো সেটা দুটো আধান হয়ে গেল, কিন্তু একটা একক ধনাত্মক আধান যে পথ বরাবর গমন করবে সেটাকে তো আমি ক্ষেত্রফল বলবো নেই। তাহলে আমি এইখানে দুদিকে আমি বলরেখা এঁকেছি, মানে আমার একক ধনাত্মক আধানটা হয় এইদিকে যাচ্ছে নয় এইদিকে যাচ্ছে। একটা ধনাত্মক আমি তো নিজের ইচ্ছা মতো পাঠিয়ে দিতে পারবো না, যে ওকে ওইদিকে পাঠিয়ে দিলাম একে এইদিকে পাঠিয়ে দিলাম। সৈন্য আর্মি পুলিশ নয় তো যে তোমরা ওইদিকে যাও তোমরা এইদিকে যাও, দুজন আছি দুদিকে কভার করো চারদিকে কভার করো। ও তো মনে কর যেদিকে এই বল অনুভব করছে, স্থির তড়িৎ বল অনুভব করছে, সেই বলের প্রভাবে যেদিকে ইচ্ছা যাবে, নীলটা বরাবরও যেতে পারে, কালোটা বরাবরও যেতে পারে, অন্য একটা দিক বরাবরও যেতে পারে, কিন্তু একটা দিক বরাবর যাবে। একই সাথে দুদিক বরাবর যাচ্ছে, এটা কি কখনো সম্ভব? যদি তুই দুটো আধানকে এখানে রাখিস, তাহলে একটা আধান এইদিকে যাচ্ছে একটা আধান এইদিকে যাচ্ছে, তাও তো সম্ভব নয়। বল তো একদিকেই কাজ করবে, তাই না? এবারে যদি বলিস দুটো বল কাজ করতে পারে নাকি, দুটো বল কাজ করতে পারে, কিন্তু দুটো বল কাজ করলেও তো লব্ধি বল একদিকেই হবে। দুটো বল কেন, 100টা বল কাজ করতে পারে। আমাকে 100 জনে মিলে টানছে, আমি কি 100 দিকে যাব? আমি তো একদিকেই যাব। তাহলে এই একক ধনাত্মক আধানের উপর 100টা বল কাজ করছে, যাবে কোন দিকেও সেদিকে বলরেখা হবে, সেদিকেই ক্ষেত্রফল হবে। বুঝতে পেরেছিস তো? তাহলে লিখ, দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে কখনো ছেদ করতে পারে না। দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে কখনো ছেদ করতে পারে না, কারণ বলরেখাগুলি ছেদ করলে সেই বিন্দুতে, বলরেখাগুলি ছেদ করলে সেই বিন্দুতে দুটি ভিন্ন ক্ষেত্রপ্রাবল্যের অভিমুখ, ছেদ করলে সেই বিন্দুতে
দুটি ভিন্ন ক্ষেত্রপ্রবলের অভিমুখ হয়, ছেদ করলে সেই বিন্দুতে দুটি ভিন্ন ক্ষেত্রপ্রবলের অভিমুখ হয়, যা বাস্তবে অসম্ভব। ঠিক আছে, আচ্ছা সুষম তড়িৎ বলরেখা আর অসম তড়িৎ বল, মনে কর কোন একটা জায়গায় তড়িৎ বলরেখা ছবিটা এরকম আছে, ঠিক কর দেখ, মনে কর কোন একটা জায়গায় তড়িৎ বলরেখাগুলো এরকম ভাবে আঁকা আছে, আর আরেকটা জায়গায় তড়িৎ বলরেখাগুলো এরকম ভাবে আঁকা আছে। আরেকটা জায়গায় তড়িৎ বলরেখাগুলো এরকম ভাবে আছে। তো এইটাকে এটা কি বলবো আমি? এটা ইউনিফর্ম, সুষম বটে কি নয়? আর এটাকে কি বলবো? নন ইউনিফর্ম, তার মানে হচ্ছে অসম। তাহলে তড়িৎ বলরেখা ছবিটা দেখে আমি বলে দিতে পারবো যে এটা সুষম না, ঠিক আছে, ইউনিফর্ম আর, বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সুষম তড়িৎ বলরেখা ছবি, এটা হচ্ছে অসম তড়িৎ বলরেখা ছবি। মানটা তো বুঝতেই পারছিস, এখানে মান বেশি, এখানে মান কম, আবার যদি কোনো জায়গায় ঘনত্ব বেশি হয় মান বেশি হতে পারে, তাহলে অসম মানটা, আর এখানে, বোঝা গেছে তো? ঠিক আছে তো, কোনো ডাউট আছে? এখানে পর্যন্ত যতটা আমি বললাম তড়িৎ বলরেখা এখানে পর্যন্ত ঠিক আছে। এর পরের দিনে আমি যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল, ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু। এবারে আমাকে অঙ্কগুলো আগের দিনে যেগুলো বলেছিলাম অঙ্কগুলো দেখা, কি করেছিস না করেছিস।